শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, সকালটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, পুরো রাঙা সকাল পরিবার আছে, একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর সকালে আমরা আজকেও হাজির হয়ে গিয়েছি নতুনের কেতন ওড়ানোর জন্য। খুব সুন্দর একটি কথা, নতুন এবং কেতন দুটোই কিন্তু দারুণভাবে আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে। তার আগে আমরা আজকে আসলে সাকির কাছে চলে যাব। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খুব ভালো লাগছে অনেকদিন পর তোমার সাথে বসে, এবং যেটা আমার হয় যে তোমার থেকে অনেক কিছু বরাবরই আমি শিখি। আমিও শিখি মাসুক। আজকেও আসলে আমাদের যে অতিথি আছে তার কাছেও আসলে পুরোটা সময় জুড়ে শিখবো। চলো দর্শককে জানাই কে আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সংগঠক সরকার তানভীর আহমেদ তানিম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো, আপনারা ভালো আছেন? ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবারও ভালো আছে। যদিও আপনার শৈশব কৈশোরটা খুব বেশি দূরে নয়, তারপরও আপনার কাছ থেকে আসলে শৈশব দিয়েই শুরু করব। কেমন ছিল শৈশবটা, কোথায় ছিল? জি ধন্যবাদ। শুরুতে আমি মাছরাঙ্গা পরিবারকে ধন্যবাদ জানাই এবং আপনাদের 14 বছর পূর্তি উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আমি জানাচ্ছি। আমার বেড়ে ওঠা জয়পুরহাটে এবং বাবার চাকরির সুবাদে জয়পুরহাট চিনিকলের আবাসিকে এরিয়াতে কলোনিতে আমার বেড়ে ওঠা শৈশব সেখানেই কেটেছে। এবং আমি সেখান থেকে প্রথমে আমার শিক্ষা জীবন শুরু হয় জয়পুরহাটের ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, কলোনি জীবনে আরেকটু থাকতে চাই। কলোনি জীবন কিন্তু অন্যান্য স্বাভাবিক সাধারণ জায়গার থেকে একটু আলাদা, বন্ধুগুলো আলাদা, পরিবারগুলো একদমই চিরচেনা, বা রাস্তাঘাটগুলো ভীষণ পরিচিত। একটু সেই গল্পগুলো শুনি, কেমন ছিল? জি একদম সঠিক কথাই আপনি বলেছেন। এখনো আমার মনে পড়ে যে কলোনির জীবনের সেই স্মৃতিগুলো, বন্ধুদের সাথে বিকেলবেলা সেই খেলা, বৌচি খেলা, গাছ খেলা, লুকোচুরি খেলা, এবং সেই সাথে পিকনিক করতে যাওয়া, সবার বাসায় একজনের বন্ধুর কাছে ঈদের সময় বেড়াতে যাওয়া, একসাথে ঘুরতে বেরোনো, সবগুলোই কেন যেন একটা স্মৃতির পাতায় লেখা রয়েছে। এবং কিভাবে করে যে সময়গুলো কেটে গেল, এবং যদিও আপনি বললেন যে বেশি দূরে নয়, কিন্তু তারপরও সেই স্মৃতি তুমি বেদনা, আসলে এই স্মৃতি কাতর আমি আজ, এবং সেই দিনের স্মৃতিতেই আমি চলে যাচ্ছি। স্মৃতি বেদনার এবং একই সাথে স্মৃতি আনন্দের, এবং সেই আনন্দ নিয়ে আপনি সেটা প্রকাশ করছেন। একটু পরিবারের জায়গা থেকে শুনি যে পরিবারে কে কে ছিলেন, বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন? শুনি ছিলেন মানে এখনো হয়তো আছেনই, আমরা তাদের গল্প শুনি। জি, আমাদের পরিবারটা খুব ছোট পরিবার। আমরা 4 জন সদস্য। আমার বাবা সরকার গিয়াসউদ্দিন আহমেদ, তিনি জয়পুরহাট চিনিকলের সিআইসি ছিলেন এবং সেখানে তিনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি হিসেবে তিনি সার্ভ করেছেন। আমার মা মোসাম্মদ লুৎফুন্নেসা, তিনি একজন গৃহিণী। আমার বড় বোন শামীমা নাসরিন তানিয়া, তিনি বর্তমানে মালয়েশিয়াতে পিএইচডি করছেন, তিনি বিবাহিত। আমার পরিবারের আরেকজন সদস্য মাকসুদুর রহমান, আমার সদ্দুল্লাহ ভাই, এবং আমি সরকার তানভীর আহমেদ। আমার পরিবারের এই 4 জন সদস্য মিলে আমাদের ছোট্ট একটি পরিবার। সাকি, একটা বিষয় খেয়াল করেছো যে আমাদের আজকের অতিথি কিন্তু খুব শার্পভাবে তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে, এবং সে যে আসলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, এবং তার জীবনের প্রতিটি ধাপে ধাপে সে এই বুদ্ধিমত্তা সে প্রকাশ এবং প্রসার ঘটিয়েছে, সেটা আমরা পরবর্তীতে শুনবো। কিন্তু আর একটু বড় করে গল্পগুলো শুনতে চাই আমরা, যদিও আপনাকে জানার আগ্রহ আমাদের ভীষণ। বাবা আসলে পরিবারের যেহেতু কর্তা, বাবার সম্পর্কে একটু শুনি যে ছোটবেলায় কোনোভাবে যে আজকের আপনার যে অবস্থান বা পড়াশোনার যে গতি বা জীবনের যে গতি, সেখানে বাবার কোনো প্রভাব ছিল ছোটবেলা থেকে? জি অবশ্যই, আমার বাবা আমার ইন্সপাইরেশন, এবং তাকে আমি এখনও ফলো করেই চলি। তিনি আমার দেখা অত্যন্ত একজন স্মার্ট একজন ব্যক্তিত্ব, তার পার্সোনালিটিসে আমি মুগ্ধ, এবং তার ব্যক্তিত্বে গুণাবলীতে আমি ছোটবেলা থেকেই আমি তার ব্যক্তিত্ব গুণাবলী অনুসরণ করি। পরিবারের কর্তা হয়ে তিনি সবসময়, আমি যেটা বলছি, তিনি হচ্ছে জব করতেন, একজন সরকারি জবে, সেই পাশে তিনি ওয়ার্কার্স পলিটিক্সের সাথে জড়িত। তারপরেও তিনি যেভাবে করে সময় দিতেন, বিশেষ করে আমাকে, ছোট সন্তান হওয়ার, আমি 12 বছর পর হয়েছে আমার বোনের, সুতরাং একটা স্নেহের একটা জায়গাটা টান থাকে। সো আমি বলতে পারি আমার বাবা তার দিক থেকে সর্বোচ্চ সেরাটা দিয়েছেন। এবং আমার এখনো মনে পড়ে, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমার আব্বা রাজশাহী থেকে এসেছিলেন এবং আমার জন্য শীতের সকালে খুব দামি একটি সোয়েটার নিয়ে এসেছিলেন, এবং সেই দামি সোয়েটারটি আমার ক্ষেত্রে এখনো চোখের সামনে ভিজুয়ালাইজ হয়। আজকে এত বছর পরেও, 20 বছর পরে, যখন বাবার জন্য রাশিয়া থেকে কোনো গিফট আমি নিয়ে আসছি, ঠিক কেনার সময় আমার স্মৃতিটা মনে পড়ে যায় যে আমার বাবা একদিন আমাকে এত সুন্দর একটি জামা উপহার দিয়েছিল। একদমই তাই। আসলে
আমরা তো বলি যে পরিবারটা আসলে একটা বিদ্যাপীঠ না, সেখান থেকেই আসলে আমরা ভ্যালুসগুলো শিখি এবং আমরা প্রত্যেকেই আমাদের সেই বাবা মার সুন্দর আদর্শগুলো নিয়েই আসলে বড় হই এবং এগিয়ে যাই। আমরা শুনবো ছোট্ট করে, আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, তানভীর আহমেদ তানিম যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তিনি একজন উদ্যমী তরুণ সংগঠক যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাশিয়ার টমস্ক স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। ছোটবেলা থেকেই সহশিক্ষা এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকা তানিম 2006 সালে স্কাউট আন্দোলনের মাধ্যমে নেতৃত্বের যাত্রা শুরু করেন। তিনি কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের ইয়াং লিডার ইউথ পার্লামেন্টের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। তার নেতৃত্বে সংগঠনটি 25টি দেশে তরুণদের সক্রিয় নাগরিকত্ব ও সংসদীয় গণতন্ত্রে যুক্ত করছে। 2021 সালে তিনি ব্রিটিশ রাজপরিবার থেকে ডায়না অ্যাওয়ার্ড ও ডিউক অব এডিনবার্গ পুরস্কার লাভ করেন। ইউনেস্কোর মাস্টার ট্রেনার হিসেবে তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। জাতিসংঘ আইপিইউ ও ওআইসি সম্মেলনে বক্তা হিসেবে অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছেন। গবেষণায় রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ এবং প্রকাশনা। আমরা আবারও চলে যাই তার কাছে। অনেক অর্জন, প্রাপ্তি, এরই মধ্যে আমরা সবকিছু নিয়েই আজকে জানবো, কিন্তু ছোটবেলাটা নিয়ে যেহেতু জানছিলাম, আপনি যেটি বলছিলেন যে বাবার মূল্যবোধ বা বাবার সেই প্রভাব আপনার ভিতর অনেক বেশি রয়েছে স্বাভাবিকভাবেই। একটু মায়ের কথাও জানতে চাই, যিনি সবসময় সবকিছু আগলে রাখতেন, তাকে নিয়ে একটু জানতে চাই, মার শাসন অনুশাসন সবকিছু মিলে। জি, আমার মা মোসাম্মদ লুৎফুন্নেসা, তার বেড়ে ওঠাটা আমার নানার চাকরির সুবাদে পাকিস্তানে হয়েছে, তিনি কিন্তু বাংলাদেশি। তো তিনি তার জীবনের বলতে পারি আমার জন্য, আমার বোনের জন্য জীবনের সেরাটি দিয়েছেন এবং মায়ের যে ত্যাগ, সেই ত্যাগটি আমি অস্বীকার করতে পারি না। বিশেষ করে এখন আমার মনে পড়ে, আমি যখন এসএসসি আমার পরীক্ষা হয়, তখন আমার যখন পরীক্ষা 2 শিফটে পরীক্ষা হতো, তো 1 শিফটের পর ব্রেক থাকতো। তো আমার মা প্রতিদিন আমার জন্য খাবার বানিয়ে অপেক্ষা করতো যে আমার ছেলে কখন আসবে, এবং সেই স্মৃতিটি এখনও আমার মনে পড়ে যে আমার মা আমার জন্য তুলে খাইয়ে দিতেন। সেই সাথে ছোটবেলায় আমাকে পরিপাটি করে স্কুলে পাঠানো, আমাকে মূল্যবোধ শেখানো, যেটা আপনি শুরুতেই বললেন যে মোরাল ভ্যালুস। তো সামাজিকীকরণ প্রক্রিয়াটি আমি আমার বাবা এবং মা, তাদের আচার ব্যবহার এবং তাদের দ্বারা আমি প্রভাবিত। তারা কিভাবে কথা বলছে, কিভাবে করে শাসন করছে, কিভাবে করে আমাকে গাইড করছে, এবং তাদের সবকিছুই পজিটিভ ছিল দেখেই আজকে আমি বলবো না যে অনেক কিছু আমি অর্জন করতে পেরেছি, কিন্তু আমি শিখছি এবং তাদের দেখানোর পথে আমি হাঁটছি, কিন্তু আমার কাছে মনে হয় আমি সঠিক পথেই রয়েছি। তো তার ত্যাগটি আমি কোনো দিনও অস্বীকার করতে পারবো না এবং আমি কৃতজ্ঞ তাদের। আসলে সন্তানের জন্য করা এটা মায়ের জন্য আসলে অন্যরকম ভালো লাগার একটা বিষয়। আপনার জন্য আপনার বাবা মা যারাই যা কিছু করেছেন, সেটা থেকে আপনার চেয়ে তাদের ভালো লাগার পরিমাণটা আরও বেশি আমার মনে হয়। শৈশবে তো আপনি একই সাথে মাছ ধরতেন এবং বিভিন্ন ধরনের খেলাধুলাও করতেন, এখনও কি সেই অভ্যাসগুলো আছে? জি, এখনও সেই অভ্যাসটি আমার আছে। এখনও আমাদের ডরমিটরিতে পাশে একটি নদী বয়ে গিয়েছে, টমস। সেই টমস নদীর নামেই সে শহরটি, 150 বছরের পুরনো একটি শহর। তো সেই শহরে নদীতে মাছ ধরা আমার হয়, ওই চর্চাটি রয়েছে। সেই সাথে স্কুলের সময় আমি স্টেজ পারফরমেন্স করতাম, যেমন খুশি তেমন সাজা, এগুলো করতাম। তো বর্তমানেও আমি সেই ধারাটি অব্যাহত রেখেছি। আমি কালচারাল যে সাংস্কৃতিক মনোভাব ব্যক্তিত্ব হিসেবে মানে এই বিষয়টা আমার কাছে খুব মানে আমাকে ইন্সপায়ারিং লাগে। তো আমি নিজের মধ্যে ওই কালচারাল ভ্যালুসটাকে আমি অ্যাডাপ্ট করি এবং সেটাকে এখনো চর্চা করছি। আমরা রাশিয়াতে যাওয়ার পরেও আমরা বর্তমানের গল্পে তো অবশ্যই ফিরবো, আমরা আরেকটু শৈশবে থাকি। শৈশবে কি ধরনের এক্সট্রা কারিকুলারের সাথে জড়িত ছিলেন? জি, শৈশবে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে আমার জড়িত ছিলাম, যেটা আমি কেবল বললাম আপনাদেরকে, মঞ্চে অভিনয়, উপস্থিত বক্তৃতা, সেই সাথে আমি বিতর্ক, হাতিখুড়ি সেখান থেকে আমার হয়েছে, এবং সেই সাথে স্কাউটিংয়ের যাত্রা যেটি আপনি বললেন 2006 থেকে, খুব পাকা স্কাউট থেকে আমি সেই যাত্রাটি অব্যাহত রেখেছি। এবং সেই সাথে স্কুলের ছোটোখাটো কাজগুলো, এগুলোর মাধ্যমে আমি নিজের আগ্রহ থেকে এই কাজগুলো করতাম। এবং সেখান থেকে আমি ছোটোবেলা থেকে যে কাজটি করতাম না কেন, আগ্রহ সহকারে করতাম, কৌতূহলবশত করতাম, যেটার মধ্যে কি আছে, সেই আগ্রহটাই আমাকে মানে অনুপ্রাণিত করে। কিছু কিছু পরিবার থাকে যারা আসলে চায় যে সন্তান পড়াশোনায় অনেক বেশি ভালো হোক, পড়াশোনাটা ঠিক মতো করুক, অন্য কোনো কিছু এত বেশি দরকার নেই।
আবার কিছু কিছু পরিবার থাকে যারা চায় যে সন্তান বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করুক, বিকশিত হোক। তো আপনার পরিবার থেকে এই ধরনের এক্সট্রা কারিকুলারের জন্য কোনো ধরনের বাধা এসেছিল কখনো? সত্যি বলতে যে হ্যাঁ, প্রথম দিকে আমার বাধা এসছিল, কারণ এই বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে পড়াশোনা কেন্দ্রিক বা জিপিএ গোল্ডেন 5 আপনারা হয়তো সবাই জানেন, এটা একটু চাপ থাকেই, ক্যারিয়ার ওরিয়েন্টেড সব কিছু। কিন্তু আমি যে কাজটা করছি সেটি খুব আলাদা। আমি আমার এই আলাদা বৈশিষ্ট্যগুলোই অন্যজনের থেকে আমাকে এক ধাপ এগিয়ে রাখে। তো এই কাজটা যেহেতু একটু ভিন্ন মাত্রার কাজ, সুতরাং একটু তো সমস্যা হয়। কিন্তু যখন আমি বোঝাতে পারলাম যে না, আমি খুব ভালো একটা কাজ করছি যেটি সমাজের কোনো ক্ষতি করছে না, বরং আমি আমার দায়িত্ব পালন করছি এবং আমি আমাকেই উন্নত করছি, শিখছি, জানছি এবং বুঝছি। তো আস্তে আস্তে আমি সেই জায়গাটা অর্জন করেছি। প্রথমে একটু থাকলেও কিন্তু পরবর্তীতে এটার কোনো সমস্যা হয় নাই। আমি আমার সেই কাজের মাধ্যমে, পজিটিভ কাজের মাধ্যমেই আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি যে না, আমি পড়াশোনাটা সবসময় ঠিক ছিল। পড়াশোনা আমার সবসময় ঠিক ছিল, কিন্তু একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, পড়ালেখা আমি সবসময় আমার ঠিক ছিল, পড়ালেখায় কোনো ক্ষতি কোনো দিনও হয় নাই। কিন্তু সবাই বলতো এগুলো সামাজিক কাজ করলে পড়ালেখায় ক্ষতি হয়, কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম। আর আমার একটা বিষয় আমি অবশ্যই শেয়ার করতে চাই, সেটি আমি ছোট থেকে বড় হয়েছি, আমি কিন্তু কোনোদিন পড়ার টেবিলে বসে লেখাপড়া করি নাই। আমি কোনোদিনও পড়ার টেবিলে বসে 1 ঘন্টা পড়েছি আমার মনে হয় না। আমি হ্যাঁ, আমার ছিল, আমি কার্টুন দেখতে পছন্দ করতাম, আমি টিভি দেখতাম আর পড়তাম, খেতাম। আমার এটাই পড়ালেখার একটা পড়াটা হতো। হ্যাঁ, আমার হতো, আমার ক্ষেত্রে হতো, আমার আরো খুব ভালো হতো। কিন্তু এক জায়গায় স্থির করে শুধুমাত্র টিউশনি টিচারদের, বাবা মাকে এই জায়গাটা ধরতে পেরেছিলেন যে না, ও কার্টুন দেখছে কি খাচ্ছে কিন্তু ও পড়ছে, পড়াটা হচ্ছে। জি, ওনারা রিড করতে পেরেছেন এবং কোনোদিনও আমাকে কোনোদিন শাসন করে নাই বিষয়টা নিয়ে। সব জায়গাতেই আপনি আসলে নিজেকে সবসময় সমৃদ্ধ করার যে প্রচেষ্টাটা সেটা চালিয়ে গেছেন এবং আপনি সমৃদ্ধতার পথে। আমরা এখন যেটা শুনতে চাইবো যে আপনি কলেজে ভর্তি হলেন, কোন কলেজে ভর্তি হলেন? জি, আমি কলেজে ভর্তি হয়েছি জয়পুরহাট সরকারি কলেজে। কলেজে ভর্তি হওয়ার আগে আসলে মানুষের একটা আগ্রহ তৈরি হয়, আপনার এসএসসির ফলাফল কেমন হলো এত কিছু করা মানুষটার? চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আমি এসএসসি দিয়েছি জয়পুরহাট জেলা স্কুল, যেটাকে বলে রামদেব বাদলা সরকারি উচ্চ বিদ্যালয়, এবং এর আগে আমি জয়পুরহাট চিনিকল কেজি এবং উচ্চ বিদ্যালয় থেকে আমি স্কুল জীবন শেষ করেছি। তো আমি হাই স্কুলে উঠেও সেই একইভাবে আমি আমার কার্যক্রমগুলি পরিচালনা করেছি এবং আমার ধারাবাহিকতা আমি ঠিক ছিল। তো বিকশিত করার চেষ্টার মধ্যে ছিলাম নিজের মতো করে, কারণ আমি একাই, কেউ আমাকে তো হেল্প করে নাই, সাহায্য করে নাই, সুতরাং আমি আমার মতো করে চলছিলাম। তো মাঝে মধ্যে মনে হতো যে এটা ভয় কাজ করতো যে এসএসসি অনেক শুনেছি, টিভিতে দেখেছি, অনেক পরীক্ষার্থী যায়, অনেকে সবার রেজাল্ট ভালো হয়, আমার কেমন হবে। এটা তো আসলে একটা কৌতূহলের বিষয় ছিল এবং আমার ভয়ের একটা বিষয় ছিল যে আসলে আমি না জানি আবার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার সেই কাজগুলোই মূল দায়ী হয়ে যায় কিনা। কিন্তু আমি আমার এসএসসি ফলাফল 4.85 ছিল। আমি বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে আমি ছিলাম। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দেওয়ার জন্য। আমার জিপিএ 5 কোনোদিনও আমার লক্ষ্য ছিল না, আমার একটা ভালো ফলাফল ছিল এবং আমি আমার ফলাফলে সন্তুষ্ট এবং আমার পরিবারও সেই ফলাফলে সন্তুষ্ট। দারুণ দারুণ। ততদিনে কি কোনো ডিসিশন হলো পরিবারে যে আসলে আমার এইমটা কি হবে বা আমি কি নিয়ে পড়াশোনা করব? মানে সাধারণভাবেই তো আসলে আমরা যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি তখন থেকে একটা এইম সেট হয় যে আমি কোন বিষয়ে পড়াশোনা করব, গ্র্যাজুয়েশন করব, একই সঙ্গে আমার লক্ষ্যটা কি হবে। সেক্ষেত্রে আপনার লক্ষ্য কী ছিল? জি জি, এই বিষয়টা আমার ছিল, কিন্তু আসলে বাস্তবতা হলো আমরা ঢাকার স্টুডেন্ট যারা যেরকম সুযোগ সুবিধা পায়, আমরা উত্তরবঙ্গের বা ঢাকার বাইরে যারা, আমরা ওই ধরনের নলেজ গেইন করার মতো আমাদের মেধা প্রজ্ঞা সব আছে, কিন্তু অপরচুনিটি স্কোপটা একটু কম, ন্যারো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আসলে আমার লক্ষ্যবস্তুতে কিন্তু আমি ঠিক করতে পারিনি আসলে আমার কি করাটা উচিত। কিন্তু পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে অবশ্যই আমি চেষ্টা করব এবং আমার শুরু থেকেই আমার একটা আগ্রহ ছিল যে আমি বাইরে গিয়ে পড়ালেখা করার আমার একটা ইচ্ছা আমি পোষণ করতাম। তার মানে বাইরে গিয়ে পড়ার ইচ্ছাটা অনেক আগে থেকেই মনের মধ্যে ছিল। এটা কি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন নাকি নিজের থেকেই যে আমাকে আরো ডেভেলপ করতে হবে বা আমাকে আরো ভালো ভাবে সবকিছু জানতে হবে এই কারণে? ইন্টারেস্টিং বিষয়, এখানে দুইটা বিষয় আমি বলতে চাই। এটা প্রথমে আমি
এইভাবে আমার চলছে। একদিন আমার মা আমার ঘরে আমার কাছে আসলো, এসে আমার মনে হলো তার একটু মনটা খারাপ। আমি বললাম যে কেন, কি? বললো যে আমি তোমার বন্ধুর বাসায় আমি গিয়েছিলাম, তো তোমার বন্ধুর মা আমাকে দেখালো, তোমার বন্ধুর অনেকগুলো ক্রেস্ট, অনেকগুলো প্রাইজ। এখন সে মা হিসেবে চায় তার প্রত্যাশা ছেলের এরকম থাকুক, সেও বলতে চায় গর্বের সহকারে। তো ওই বিষয়টা না আমি ওই সময় বুঝতে পেরেছিলাম। আচ্ছা। তো ওই বিষয়টা বুঝতে পেরে আমার একটু নিজের প্রতি একটা আগ্রহটা আরো বেশি বেড়ে যায়, যে আমার মনে হয় কিছু একটা চিন্তা করাটা দরকার ভিন্নভাবে আমাকে সাজানোর জন্য। এর পরের মুহূর্তে দেখি আমাদের কলোনিতে এক ভাই চীনা সরকারের বৃত্তি নিয়ে চায়নাতে পড়তে যায়। তারপর থেকেই আমি চিন্তা ভাবনা আমি নিই যে না, আমাকে উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হওয়া। এটা কোন সময়ের কথা বলছেন? স্কুলের পর কলেজ লাইফের ওই সময়টা, কলেজের সময়টা কথা বলছি। কলেজ জীবনে যেটা হয় যে অনেক নতুন নতুন বন্ধু, নতুন নতুন বিষয় পড়াশোনা, নতুন নতুন শিক্ষক, এই বিষয়গুলো নিয়ে একটু ছোট্ট করে শুনি। চমৎকার অভিজ্ঞতা ছিল 2015 সালে আমার কলেজ জীবনে। এখনো আমার বন্ধুদের কথা আমার মনে পড়ে যায়, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কথা আমার মনে পড়ে যায়। কলেজে যখন উঠলাম, নতুন পরিবেশ, প্রথম দিন আমি গেলাম। আসলে আমি ছোট থেকে রাজুক স্বভাবের, ডানপিটে কোনোদিনও আমি ছিলাম না, তো লজ্জা কাজ করতো। কিন্তু আমাকে দেখে সবাই বলতো যে ছেলে এরকম করে কেন, চুপচাপ কেন, কথা কেন বলে না। তো আমার টিচাররা এই বিষয়টা দেখেছে এবং সব শিক্ষকই আমাকে সবসময় সহযোগিতা করেছেন। এমন সময় আমাদের হয়েছে যে অনেক সময় হয়েছে যে অনেক বৃষ্টি অথবা লেট হচ্ছে, তা আমাদের মধ্যেই না আমাদেরকে আমরা টিচার হয়ে যেতাম, আমরা ক্লাস নিতাম। তো এই বিষয়টা আমার এখনো আন্দোলিত করে যে ওই বয়সের মধ্যে আমাদের একটা রিয়েলাইজেশন গ্রো হয়েছে যে টিচার নাই তাতে কি হয়েছে, আমরা এখানে স্টাডি করার জন্য এসেছি, আমরা আমাদের মতো করে আমরা কন্টিনিউ করে যাই। এবং কলেজ লাইফে ওঠার পরে নতুন বন্ধু বান্ধব পেয়েছি এবং সেখান থেকে আমার রোভার স্কাউটিং এর যাত্রা, সেখানে আমি মানে পাকাপোক্তভাবে যেটা আমাকে বলে যে হার্ট অ্যান্ড সোল, সেটা থেকে আমি শুরু করি। এবং সেই সাথে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হলেও আমি বিজ্ঞান মেলা যেগুলো হতো সেগুলোর প্রজেক্টগুলোর মধ্যে আমি নিতাম। আমার একটা আগ্রহ ছিল যে সায়েন্সে পড়বো, কিন্তু সামহাও আমাদের স্কুলের যে ক্রাইটেরিয়া ছিল সেটা থেকে হয়তো বা আমার রেজাল্টটা যায় না, সেজন্য আমি বিজ্ঞান বিষয়ে পড়তে পারি না। বিজ্ঞান মেলায় কিভাবে অংশগ্রহণ করতেন বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়েও? জি, আমাকে আসলে আমার যারা বন্ধু ছিল, আমার যারা ছোট ভাই ছিল, তারা আমাকে জানতো যে আমার একটা আগ্রহ আছে, তারাই আমাকে সাথে নিয়ে তাদের প্রজেক্টে আপনি সহযোগিতা করতেন? জি, প্রজেক্টে সহযোগিতা করতাম এবং আমার কিছু কন্ট্রিবিউশনও থাকতো, কারণ ছোটখাটো নলেজ আমার ছিল। আর ওই সময় তো ইউটিউব, ফেসবুক ছিল না। মানে কলেজ কি সেটা পারমিট করতো? জি, কলেজ পারমিট করতো, এটাতে কোনো সমস্যা ছিল না, কলেজ পারমিট করতো। স্কুলও এরকম হয়েছে, স্কুলও এসএসসি তে কি ছিল, কমার্স ছিল না? এইচএসসি তে আমার কমার্স ছিল। আচ্ছা, দুটোতেই কমার্স? জি, দুটোতেই। আপনার আগ্রহ ছিল বিজ্ঞানে, আপনি পড়াশোনা করলেন ব্যবসায় শিক্ষায়, কিন্তু আপনি একটা সময় এসে যখন উচ্চতর স্নাতক পড়ার সময় আসলো তখন আপনি অর্থনীতি নিলেন। জি, এটার কারণ কি? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসলে অর্থনীতি নিয়ে যে আমি পড়বো এটা আমার কোনো দিনও লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল হায়ার স্টাডিজ করতে হবে এবং আমাকে একটা ভালো কিছু করতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে আমার ক্যারিয়ারের জন্য, আমার জন্য, ফ্যামিলির জন্য। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি লাইফে উঠলাম তখন আমি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি পড়ালেখা শুরু করলাম এবং আমি দেখলাম যে অর্থনীতি এবং বিজনেস ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু এক রুটেরই একটা অংশ। না, ইকোনমিক্স তো অনেক ভালো সাবজেক্ট। জি, অবশ্যই একটা পার্ট আর কি, দুটো, কিন্তু স্প্লিট হয়ে গেছে দুই অংশে। কিন্তু তখন আমি চিন্তা করলাম যে আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই, বিজনেস নিয়ে তো আমি একটু পড়েছি, একটু হোক না একটু ডিফারেন্ট। দেন আমি স্টাডি করা শুরু করলাম এবং তখনই আসলে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের নাম আমি দেখি এবং সেই সাথে একটা বিষয় আমার খুবই ওই সময় আন্দোলিত করে যে অর্থনীতিতে আমাদের নোবেল প্রাইজ কমিটি, একটা অনারারি অ্যাওয়ার্ড যেটা নোবেল কমিটি কর্তৃক স্বীকৃত, যে নোবেল প্রাইজ ইকোনমিক্স সায়েন্সে, তো সেটি আমাকে আরো অনুপ্রাণিত করে যে না, এই সাবজেক্টটা যদি আমি পড়ি খুব ভালো কিছু করতে পারবো, কারণ ওয়ার্ল্ড রিকগনাইজ সাবজেক্ট। তো তারপর থেকে আমি দেখলাম যে আমার জেলা কৃষি প্রধান জেলা, আমার জেলার অর্থনৈতিক অবস্থা আমি জানি, আমার জেলার যেহেতু সমাজে কাজ করি, মানুষের দৈনন্দিন জীবনধারা সম্পর্কে আমার আইডিয়া রয়েছে, অর্থাৎ এটিতে পড়লে হয়তো আমি দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবো বা আমি আমার নলেজটা অ্যাপ্লাই করতে পারবো। সে প্রায়োগিক দিকের কথা চিন্তা করেই আমি অর্থনীতি বিষয়টা আমি
নির্ধারণ করেছি যে এবং সেটাতেই পড়া শুরু করলেন। আপনি কি স্কুল কলেজের বাইরে অন্য কোনো সাংগঠনিক কাজ করতেন, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা আপনি যখন গ্রাজুয়েশন করছেন সেই সময়টার কথাও যদি জানি? জি, আমি করা হতো কিনা? জি, আমার করা হতো, যে স্কাউটিং করা হতো, এবং এর বাদেও আমার কবিতা আবৃত্তির যে ক্লাবগুলো সেখানে, এবং সেই সাথে বিশ্ব সাহিত্য কেন্দ্র, আপনার নাম শুনেছেন, সেখানেও আমি তাদের পাঠক হিসেবে ছিলাম, লাইব্রেরিতে সদস্য হিসেবে আমি ছিলাম। এবং সেখানে আমার আরেকটি কথা আপনি মনে করাই দিলেন, সেটি হচ্ছে আমি কারাতে প্লেয়ার ছিলাম ছোটবেলা থেকে। এবং আমার বাসাতে একজন জাপানিজ কারাতে প্রশিক্ষক এসেছিলেন, আমার বাবার কলিগ, তার ফ্রেন্ড হয়। সেই তখন থেকেই তিনি দেখলাম একজন জাপানিজ হওয়ার পরও আমার সাথে বাংলায় কথা বলছেন, এবং তিনি আমার নাম এখন জাপানিজে লিখেছিলেন, এবং সেটা এখনো আমার কাছে রয়েছে। তারপর থেকেও আমি দেখলাম যে ঠিক আছে, কারাতেতে আমি একটু চেষ্টা করি। মানে কারাতের প্রশিক্ষণটা বাসায় নিলেন? না, আমি স্টেট জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থাতে গিয়ে। আচ্ছা, কোন বেল পর্যন্ত করেছেন? না, আমার 9 ডন যেটা বলা হয়, আমি বেশি দূর পর্যন্ত যেতে পারিনি, ওই এক স্টেপ পর্যন্ত এগিয়ে তারপর স্টাডিতে একটু ফোকাস হয়ে যায়। তো এই যে ইকোনমিক্সে পড়া শুরু হলো আপনি যেটি বলছিলেন, এবং সেই স্কুল জীবনে মায়ের যে একটা স্বপ্ন, অনেক ক্রেস্ট কোনো বন্ধু পেয়েছে, যে স্বপ্নটাকে আপনি বাস্তবে রূপ দিতে চেয়েছেন সেই অল্প বয়সে, এই বোধটা আসলে এত অল্প বয়সে আসাটাও অনেক কঠিন, কিন্তু আপনার এসেছিল। সেই জায়গা থেকে তো ছোট ছোট করে কিছু না কিছু করছিলেন বা করার চেষ্টা করছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি স্কলারশিপ নিয়ে বাইরে পড়ার একটা চিন্তা ভাবনার কথা বলছিলেন, সেটা কি আসলে যখন গ্রাজুয়েশন করছেন সেই সময় এসে বাস্তবে কোনো কিছু কি রূপ নিল কিনা, বা কোনো কিছু তৈরি হলো কিনা বাইরে যাওয়ার জন্য? জি, আমি যখন অনার্স লেভেলে পড়ি রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে, তখন থেকে আমার যেহেতু স্বপ্ন ছিল যে হায়ার স্টাডি করব, তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস একটা ইনস্টিটিউট হয়েছে, সেখানে চীনা ভাষা আমি 1 বছরের একটি কোর্স করি। সেখানে আমার চীনা প্রশিক্ষক তিনি আসেন, এবং সেখান থেকে আমি আমার দৈনন্দিন যে পড়ালেখা সেটির পাশাপাশি ভাষা শিক্ষা করি। মানে আমি আমাকে বিজি রেখেছি সব সময়, মানে আমার মুহূর্তগুলোকে আমি ব্যয় করি নাই, আমি কাজে লাগিয়েছি। এবং তখন থেকে আমি চীনা ভাষা আমার আয়ত্ত হয়ে গেল, এবং তারপর পরই চীনা গভর্নমেন্টের স্কলারশিপ হলো, আবেদন করলাম, এবং মানে এই ভাষা শিক্ষাটা আমাকে আরো এক্সেলারেট করেছে আমার সামনের যাত্রাটাকে। এবং যখন অনার্স শেষ হলো, মাস্টার্সে যাচ্ছি, তখন আমি পরিপূর্ণভাবে একদম আমি গোল সেট করেছি আমার ক্যারিয়ার কি হবে এবং আমাকে কোথায় যাওয়া উচিত। যে কোনো ভালো কাজেরই আসলে শুরুটা হয় খুব আকস্মিকভাবে, বা একদমই কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয়ে যায়। কনফুসিয়াস বিষয়টাই যেহেতু একদমই কন্টেম্পোরারি, এই খবরটা আপনার কাছে পৌঁছালো কিভাবে যে এখানে গিয়ে আমি ভাষা শিক্ষা করতে পারি, বা চাইনিজ ভাষা শিখতে পারি, জাপানিজ ভাষা শিখতে পারি? এটা শুনলেন কিভাবে? জি, বা আগ্রহটা তৈরি হলো কিভাবে? জি, এটি আসলে আমাকে কেউ বলে নাই। আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের ক্যাম্পাস তো পাশাপাশি, আমি নিজেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার পরও আমি পাবলিক বিশ্ববিদ্যালয়টা ঘুরতাম, আমি দেখতাম তাদের কিভাবে করে তারা পরিচালনা করে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো। সেখানে আমি দেখেছি ভাষা অনুষদ রয়েছে। তো একদিন আমি ভাষা অনুষদে যাই, এবং ভাষা অনুষদের যে ডিন তার অফিসে আমি চলে যাই, কিন্তু আমি আসলে আমার এই ধরনের আইডিয়া ছিল না। তো তিনি বলেন যে বসেন, আপনি কি চান, কি বলতে চাচ্ছেন? আমি বললো যে কার কাছে এসছেন? আমি বললাম যে আমি আসলে স্যার আপনাকেও আমি চিনি না, আমি একটা কৌতূহলবশত আমি এখানে এসেছি, তো আপনার সাথে দেখলাম আপনি বসে আছেন, এই জন্য কথা বলার জন্য। তো বলেন। আমি বললাম যে আমি এরকম উচ্চশিক্ষার জন্য যেতে চাই, তো আমি মনে করেছি যে ভাষা একটা শিখলে আমার ক্ষেত্রে ভালো হবে, তো এই জন্য চীনা ভাষা আমি শিখতে চাই, আপনাদের এখানে কোনো সুযোগ আছে কিনা? সে বলছে হ্যাঁ সুযোগ আছে, আমরা আসলে বাইরের স্টুডেন্টকে নেই না, যেহেতু আপনি আগ্রহী হয়েছেন, ঠিক আছে আপনি আমন্ত্রিত, আপনি আমাদের চীনা ভাষা কোর্সে ভর্তি হতে পারেন। এরপরে তো আপনি একটা স্কলারশিপ নিলেন, সেটা কিসের স্কলারশিপ ছিল? চীনে যাওয়ার জন্য? জি, সেটা চীনে যাওয়ার জন্য স্কলারশিপ ছিল। সেটি আমি একটা বিশ্ববিদ্যালয় থেকে পাই, এবং তারপর আবার আমি আবেদন করি, থাইল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপ আমি পেয়ে যাই। কিন্তু সেই সময়টা একটু কোভিড মুহূর্ত ছিল। স্কলারশিপটা আপনার কিসের উপর থাকে? মাস্টার্সের উপরে। আচ্ছা, মাস্টার্স প্রোগ্রামের উপরে ফুললি ফান্ডেড স্কলারশিপ। আচ্ছা, সেটা চায়নাতেও ছিল, আবার আপনার থাইল্যান্ড গভর্নমেন্ট যে স্কলারশিপ সেটার মধ্যেও আমার ছিল। তো কোভিডের যে সময়টা সেটা একটু ক্রুশিয়াল আমার কাছে মনে হয়েছে, তাই সেক্ষেত্রে আমি একটু আমাকে নিজেকে একটু বিরত রেখেছি, যে হয়তো এখন এটা সুযোগটা না গ্রহণ করাটাই উত্তম হবে। আপনি একটু আগে বলছিলেন যে আপনি এলাকার কিছু সুযোগ সুবিধার অভাবের কারণে অনেক কিছু এক্সপ্লোর করতে পারেননি, কিন্তু আপনি জয়পুরহাটে থেকে এ ধরনের সুন্দর সুন্দর স্কলারশিপগুলো আসলে সোর্সগুলো কি দর্শকদের জন্য জানিয়ে রাখুন, যারা আসলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য হয়তো বা সুবিধা হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমাদের
যারা শুনছেন তাদের জন্য অবশ্যই ভালো হবে। আমি আসলে এটা কৌতূহলবশতই আমি তখন ব্রাউজিং করতাম। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিন্তু অনার্স 3rd ইয়ারে যখন উঠি তখন আমি মোবাইল ফোন ব্যবহার করি। এর আগে আমার কোনো মোবাইল ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন। সুতরাং আমি খুবই দূরত্বে ছিলাম, মানুষকে দেখে ইন্সপায়ারেশন হতাম। যখন আমার হাতে অফিসিয়ালি মোবাইল আসলো এবং ল্যাপটপ চলে আসলো, তখন আমি এক্সপ্লোর করা শুরু করলাম। তখন আমি দেখি বাংলাদেশ গভর্নমেন্টের যে উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় রয়েছে, সেখানে শিক্ষা বৃত্তি বাহিরের জন্য তাদের সেখানে নোটিশগুলো থাকেই এবং অফার দেয়, এবং সেগুলো এখনো চলমান রয়েছে। তো সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, সেখান থেকে আমি সেখানে দেখতাম যে ক্রাইটেরিয়াসগুলো কি কি, এবং তখন আরও দেখলাম যে আমারও কিছু শূন্যতা রয়েছে। এই শূন্যতাগুলো আমার পূরণ করতে হবে, কারণ সেখানে ডিটেলস লেখা থাকতো আবেদনের যোগ্যতা কি কি থাকতে হবে, ক্রাইটেরিয়াসগুলো। তারপর নিজেকে আমি আর একটু সমৃদ্ধ করার জন্য নিজেকে শূন্যতাগুলো কেমন? সেটা কি শুধু ভাষাগত ছিল নাকি? না, শুধু ভাষাগত ছিল না, আবার ভাষাগত একটা ছিল। যেমন IELTS আপনারা জানেন, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম, এটা একটা বিষয় অবশ্যই। সেই সাথে গবেষণার ধর্মী যে কাজগুলো, সেটি অবশ্যই আপনার থাকতে হবে, কিন্তু ওই সময়টা আমার ছিল না। পরে আমি চিন্তা করলাম যে না, আমাকে একটু সামনে এগিয়ে যাওয়াটা একটু দরকার। তো সেক্ষেত্রে আমি IELTS যে কোর্স, সেটি আমি পরীক্ষা দেই, এবং অল্প দিনের মাথায়, এবং আমি কোনো কোচিং করি নাই। আমার বোন IELTS পরীক্ষা দিয়েছেন, তার বইগুলো নিয়ে আমি পড়েছি, এবং সেখানে একটা ভালো ফলাফল, সন্তোষজনক ফলাফল এসছে। এবং তারপর আমি আমার গবেষণার দিকে আমি নজর দিই, এবং প্রকাশনার দিকে। এবং সেটি করতে করতে আমি আসলে অনেকগুলো গবেষণা প্রকাশ আমি করে ফেলি জার্নালে। আচ্ছা, সেটা কি আপনি গ্রাজুয়েশন করা অবস্থায়? গ্র্যাজুয়েশনের পর গ্র্যাজুয়েশনের করা অবস্থায় আমার ছিল পেপার, কিন্তু আমি ওই সময়টায় মানে লক্ষ্যবস্তুতে আমি যে যাব, যে প্রকাশনা করতে হয় কেমন করে, আমাকে আসলে কেউ সেটা জানার কথা জি সহযোগিতা করে নাই, কিন্তু আমার কাজ করা ছিল। ওটার উপরে আমি গবেষণাগুলো করেছি। যেমন বাংলাদেশের প্রথম, এটা একটা ভিন্নধর্মী গবেষণা, যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর কি অবস্থা, সেটা নিয়ে আমি গবেষণা করেছি, অর্থনৈতিক অবস্থা। এবং তার চেয়ে বড় কথা, আমরা যে বাংলা ভাষা, এই যে আমি কথা বলতে বলতে ইংরেজি ভাষা ব্যবহার করছি, এই যে মিক্সড ল্যাঙ্গুয়েজ, এই মিক্সড ল্যাঙ্গুয়েজের উপরেও আমাদের একটি গবেষণা রয়েছে। আমরা 3 জন মিলে গবেষণা করেছি। আচ্ছা, সেটা কেমন একটু ছোট্ট করে শুনি। জি, এই বিষয়টা আমরা দেখেছি যে ধরনের মানে কমনওয়েলথভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে আপনি যদি নাও চান, আপনার কথার মধ্যে ইংরেজির প্রভাব একটা থাকবে, মিশ্রণ থাকবে, ভাষার মিশ্রণটা থাকবে। এবং এই ভাষার মিশ্রণকে আমরা যেটা বলি, সেটি হচ্ছে মানে ভাষা দূষণ, এটাও আমরা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা এটি দেখিয়েছি যে আমরা ইংরেজি কথা একবারে ছেড়ে দিতে আমরা পারবো না, কারণ প্রত্যেকটি দেশের ভাষার মধ্যে বিদেশি শব্দগুলো রয়েছে। সেক্ষেত্রেই যেহেতু আমরা কমনওয়েলথভুক্ত দেশ, এবং আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামটার মধ্যে ইংরেজির আধিক্যতা বেশি রয়েছে, এবং সমাজের কালচার যেটা, সেটাও কিন্তু ইংরেজির দিকে একটু ঝোঁকটা একটু বেশি। এর ফলে এটাকে আসলে আমাদের ভাষা থেকে বিচ্যুত করার মতো আসলে সুযোগটা আমার মনে হয় আমাদের কাছে নেই। এটা আমার গবেষণার যে ডেটা, সেটাই বের হচ্ছে, এটা আপাতত নেই। এবং আর সবচেয়ে বেশি প্রভাব বাংলিশ যে বাক্যটি ব্যবহার আমরা করি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে। আসলে এই জায়গাটাটি খুব সেন্সিটিভ একটা বিষয়, কিন্তু এটা সামাজিকভাবে প্রভাব ফেলছে না, কালচারালগতভাবে প্রভাব ফেলছে। কিন্তু এটাকে আমরা চাইলে বাদ দিতে পারি, আমরা বাদ দিতে পারি। কিন্তু আপনি যেটি বলছেন যে বাংলা ভাষায় যে বিশেষ করে আমরা জানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটি ইংলিশ, সেটাকে আসলে আমরা পুরোপুরি বাদ দিতে পারি না। সেটা আসলে স্বাভাবিকভাবেই এসে যায়, কিংবা আসলে থাকাটা অত্যাবশ্যকীয় কিছু কিছু ক্ষেত্রে। জি, তো যেটি করলেন, আপনি স্কলারশিপ নিয়ে গেলেন চীন থেকে মালয়েশিয়া, রাইট? না, চীন থেকে আমার হচ্ছে থাইল্যান্ড। জি, তারপর জানতে চাই। জি, চীন থেকে থাইল্যান্ড। তারপর হচ্ছে আমি গবেষণাগুলো প্রকাশিত করলাম। প্রকাশ করার পরে আমি দেখলাম যে না, এখন আমার মনে হয় আবেদন করা উচিত, যেহেতু 2টি স্কলারশিপ আমার মিস হয়ে গিয়েছে। তারপর আমি দেখলাম রাশিয়ান গভর্নমেন্টের একটা আন্তর্জাতিক স্কলারশিপ রয়েছে। সেই স্কলারশিপ আমি দেখে আমি মানে কৌতূহলবশত আবেদন করি, কারণ রাশিয়া নিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার ক্ষেত্রে কোনো তথ্য নাই। কারণ সবাই আমেরিকা, ইউরোপ, এই দেশগুলোর মধ্যে প্রাধিক্যতা বেশি দেখে আমাদের যে আরও অনেক সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে, কত জানার যে বাকি, তো সেই সুযোগগুলো আমি এক্সপ্লোর করতে পারিনি ওই কারণে। পরবর্তীতে আগ্রহবশত আমি আবেদন করি, সেখানে 4 ধাপে পরীক্ষা হয়। 66,000 প্রার্থী গোটা বিশ্ব থেকে,
আমার ইকোনমিক্স ট্র্যাকে আমাদের 3 ধাপে পরীক্ষা হওয়ার পরে 585 জন আমাদের সিলেক্টেড হয় এবং 585 জনের মধ্যে ফাইনালি আবার একটা এক্সাম হয় এবং ভাইবা হয়। এ হওয়ার পরে টোটাল আমরা 20 জন টিকি। সেই 20 জনের মধ্যে আমি একজন এবং বাংলাদেশ থেকে আমি একজন সেই কমপ্লিট করি পিএইচডির জন্য। এবং এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং আমি মনে করি এটা আমার মানে আল্লাহর পক্ষ থেকে এটা শ্রেষ্ঠ গিফট আমার। অবশ্যই, কারণ যে জিনিসটা আমি স্বপ্ন দেখছি সেই জিনিসটা যখন আমি অ্যাচিভ করে ফেললাম এটা কল্পনার মতো। আপনি শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নের জন্য কাজ করে সামনের দিকে এগিয়েছেন, সেজন্যই হয়তোবা স্বপ্নটা হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। আমরা ওই গল্পেই থাকতে চাই, এটা কত সালের ঘটনা ছিল? মানে এই স্কলারশিপ পিএইচডি তে যাওয়া? পিএইচডি 2023 সালে। 2023 সাল থেকে এক বছরের লং একটা জার্নি। এটা অনেক লং একটা জার্নি হয়, বিভিন্ন ধাপে প্রক্রিয়াগুলো হয়, তারপরে স্কলারশিপটা হয়, লং প্রসেস। একদমই জয়পুরহাটের সেই ছেলেটা যে চিনিকলের পাশে বড় হয়েছে, শৈশবটা সুন্দর করে কেটেছে খুব সহজ সরলভাবে, সেই ছেলেটা যখন রাশিয়াতে গেল, পুরো একটা জায়গা থেকে একটা রকেট চেঞ্জ আমি বলবো। সেখানে ভাষাগত একটা সমস্যা হতে পারে, রাশিয়ান ভাষা আপনি শিখেছেন কিনা আমার জানা নেই, কালচারাল শক হতে পারে, ওয়েদার শক হতে পারে, অনেকগুলো শকের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। একটু সেই শকটা, ফার্স্ট শকগুলো একটু শুনি যে কি কি শক ছিল। জি, আপনি সঠিক কথা বলেছেন। হ্যাঁ, আমি এই বিষয়টা আমি বলতে চাই। যখন রাশিয়া নিয়ে আমি স্কলারশিপ হলো, আমি তো একদম ফুললি ডেডিকেটেড। আমাকে প্রায় 13টা ইউনিভার্সিটির মতো আমাকে সিলেক্ট করে, মস্কো থেকে, সেন্ট পিটার্সবার্গ থেকে। কিন্তু আমি সিলেক্ট করি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল। সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে ঠান্ডা একটা অঞ্চল, কারণ আমার বিশ্ববিদ্যালয়টা অনেক ভালো। মেন্ডেলিফের নাম আপনারা শুনেছেন, সায়েন্সের, রসায়নের, তার বিশ্ববিদ্যালয়, তিনি আমাদের প্রফেসর ছিলেন। এবং আমার ইউনিভার্সিটিতে 3 জন নোবেল লরিয়েট প্রফেসরের ইউনিভার্সিটি। তো সবকিছু মিলে এটি আমাকে ইউরোপ এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটি ভালো, ন্যাশনাল রিসার্চ টম স্টেট ইউনিভার্সিটি এবং রাশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, সেরা 5-এর একটি সিলেক্ট করি। তখন আমার মনে হচ্ছে সাইবেরিয়া মানুষ আসলে বাঁচে কিভাবে করে, আমি কি আসলে থাকতে পারবো আদৌ কিনা। পরে আপনি যে কথা বললেন যে রাশিয়ান ভাষা, এটা একটা অবশ্যই একটা প্রতিবন্ধকতা। তো যাওয়ার আগে আমি এখান থেকে রাশিয়ান ভাষা, রাশিয়ান হাউস, সেখান থেকে রাশিয়ান ভাষা শিখে গিয়েছি 3 মাসের। এবং আমার ম্যাম কারিনা ভাসিলেভা, তিনি আমাকে সহযোগিতা করেছেন। এবং তারপর আমি চিন্তা করলাম যে এই শখটা, যে ওয়েদারের যে বিষয়টা, আমরা তো গরম ওয়েদার, সেখানে আমি দেখি -40 তাদের স্নো, সো কেমন করে এটি সম্ভব। পরে আমি চিন্তা করলাম যে না, আমার বাংলাদেশের মধ্যে আমাদের ভালো ভালো গার্মেন্টস আছে, আমাদের গার্মেন্টসে এক্সপোর্ট করা হয় এবং বিশ্বের বিভিন্ন ঠান্ডা অঞ্চলে এগুলো তো পড়ছে। সো সমাধান আমার দেশেই রয়েছে। তো সাইবেরিয়াতে বাংলাদেশে এরকম নাই, অনেক দূরে এলাকা, আমরা 3-4 জন রয়েছে, ছোট্ট একটি কমিউনিটি। তারপর আমি যেমন আমার চিন্তা ছিল আসলেই তাই, রাশিয়াতে নামলাম এবং নামার পরে আসলে যে রাশিয়াতে আমি এসেছি, সেই মস্কো এয়ারপোর্টে নামার পরে আমার কানের ঠিক পাশ দিয়ে একটি ঠান্ডা বাতাস চলে যায় এবং তখন আমি অনুভব করতে পারি যে না, আমি আসলে রাশিয়াতে আছি। এবং খুব ঠান্ডায় আমি জমে যাই এবং আশপাশে সব দেখি সাদা মানুষ, তুষার পড়ে আছে। এখন আমি তো কোনোদিন তুষার দেখিনি, তো এক্সাইটমেন্টের বশতে তুষার খেতে কেমন, অনেক সময় আমি খেয়েও দেখেছি যে আসলে স্নো খেতে কেমন, আসলে এইরকম এক্সাইটমেন্ট একটি কাজ করে। তো পরে সেখানে গিয়ে দেখি যে না, আসলে আমরা যেরকম ভাবি সেরকম না, ওখানে থাকতে থাকতে অভ্যস্ত আমরা হয়ে গিয়েছি। অবশ্যই আমাদের বাংলাদেশের মতো আউটফিট না, ওখানে খুবই সুন্দর আউটফিট নিয়ে থাকতে হয়, না হলে আসলে কোল্ড যে একটি শখ আমরা যে বলি, অনেকে মারাও যেতে পারে, অঙ্গহানি হয়ে যেতে পারে। সুতরাং আমাদের খুব সাবধানতা অবলম্বন করেই যেতে হয়। তাদের ড্রেস একটু ভিন্ন, সব ক্ষেত্রে একটু ভিন্ন একটা অভিজ্ঞতা পেয়েছি। কিন্তু অবশ্যই একটি শখের মধ্যে আমি ছিলাম যে কোথায় আসলাম। আর মোর একটা ইন্টারেস্টিং বিষয়, 7 মাস ঠান্ডা থাকে, 7 মাসের মধ্যে বরফ, এবং যখন সামার হয়, সামারে মাত্র 4 ঘন্টার মতো, আমার অঞ্চল 4 থেকে 5 ঘন্টার মতো হচ্ছে আমরা রাত পাই সবসময়। আপনাকে আমরা যতদূর জানার চেষ্টা করেছি, সেখানে আমরা জেনেছি যে নেতৃত্বের প্রতি সবসময় আপনার অন্যরকম একটা আগ্রহ, এবং নেতৃত্ব জিনিসটাই আসলে আপনি বিভিন্নভাবে লালন করেছেন। এই যে নেতৃত্বের প্রতি ভালো লাগা বা নেতৃত্ব দিতে চান বা একটা পরিসরকে নিজের মতো করে কাজ করিয়ে নেওয়া, এই জিনিসগুলো আসলে কখন থেকে তৈরি হলো নিজের মধ্যে এবং কিভাবে এটা কন্টিনিউ করলেন পরবর্তীতে? ওয়ান্ডারফুল। এটা আমি বলতে চাই, আমি যখন ক্লাস প্লেতে উঠলাম, এই জায়গাটা শুরু হয়েছে আমার ক্যাপ্টেন নির্বাচন দিয়ে, ক্লাস ক্যাপ্টেন যে নির্বাচিত হয়, ঠিক আমার টিচারই আসলে আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি ক্যাপ্টেন হও। তখন থেকেই আমার অনার্স পর্যন্ত,
স্কুল লাইফ পর্যন্ত। আমি টানা ক্লাসের নির্বাচিত ক্যাপ্টেন ছিলাম ফার্স্ট। বাহ, সেক্ষেত্রে একটা ইন্সপাইরেশন কাজ করেছে। আবার আব্বা মানুষদের সাথে ইন্টারাকশন ছিল, তিনি শ্রমিক নেতা ছিলেন, তো সেটাও আমি দেখে দেখে একটা কৌতূহলবশত একটি আমার ক্ষেত্রে একটা লালন হয়। কিন্তু আমি কোনোদিনও পলিটিক্সে যাওয়ার কোনোদিন কোনো চিন্তা ভাবনা আমি করিনি। নেতৃত্বের গুণাবলী সেই স্কুল থেকে এবং বাবার প্রভাব দুটোই বলতে সোশ্যাল হবে। লিডারশিপ যেটা। জি, আমরা আপনাকে যতটা জেনেছি যে ইউথ পার্লামেন্ট গঠনের পিছনে আপনার অন্যরকম কিছু অনুপ্রেরণা ছিল, একটু সেই অনুপ্রেরণা থেকে শুরু করি এবং ইউথ পার্লামেন্ট নিয়ে আসলে আপনার ভাবনাটা শুনতে চাই। জি, ইউথ পার্লামেন্টে মূলত 2017 সালে আমার চিন্তাটা আসেন, যখন আমি রাজশাহীতে বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়ি। ঠিক তখন, কারণ আমি জাতীয় বিতর্কিক ছিলাম, সো বিতর্কের মাধ্যমে একটা সংসদীয় বিতর্ক থাকে। তো আমি তখন থেকেই একটি চিন্তা করলাম যে কিভাবে করে এটাকে আমি আরেকটু এক্সপ্রেস করতে পারি, কারণ আমার অলরেডি অনেক এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম কিছু একটা করার জন্য সমাজে। তারপর 2018 সালে আমি আগে নিজে গ্রাউন্ড ওয়ার্ক করলাম কিভাবে করে আমাকে সামনে এগিয়ে যাওয়াটা উচিত। তারপর আমি দেখলাম যে না, আমি যদি এই পার্লামেন্টারি ডিবেটটাকেই আমি যদি আমার কনসেপ্ট অনুযায়ী আমি বাংলাদেশের ইউথদের এবং সোসাইটিকে কানেক্ট করতে পারি সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য, তাহলে কেমন হয়। তো সেই হিসাবেই পরীক্ষামূলকভাবে 2018 সালে 29 জুলাই জয়পুরহাট থেকে আমাদের ইউথ পার্লামেন্টের যাত্রাটি আমাদের শুরু হয়। নামকরণের যে বিষয়টা, ইউথ অবশ্যই, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের রয়েছে, সেখানে ইউথরা হচ্ছে ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স। ইউথদের ছাড়া আমরা যেতে পারবো না, কারণ ইউথরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের অংশ গোটা বিশ্বব্যাপী। আমি দেখলাম যে আমাদের স্কুলে, আমাদের বাংলাদেশের যারা স্কুল গোয়িং চিলড্রেন রয়েছে, তাদের মোট যে জনসংখ্যা পৃথিবীর অনেক বড় বড় দেশের টোটাল জনসংখ্যার তুলনায় অনেক বেশি। তো আমাদের প্রতিভাবান দেশ বাংলাদেশ, আমাদের প্রতিভা রয়েছে। তারপর আমি ওখান থেকে ইউথ নামটা নিলাম। আর যেহেতু বিতর্ক, সেক্ষেত্রে আমি চেয়েছি যে এমন কিছু একটা নাম হোক, ক্যাচি হোক, ডিফারেন্ট হোক। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কি নাম দেওয়া যায়। তখন আমার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে, 2009 সালে আমি একটা জাতীয় অ্যাওয়ার্ড পাই। আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি সেখানে ছিলেন, তখন তিনি স্পিকার ছিলেন, তখন শিশু ছিলাম। তখন আমি তাকে একটা কথা বলেছিলাম যে আমরা সংসদে যেতে চাই, আমি সংসদে গিয়ে পার্লামেন্ট অধিবেশন দেখতে চাই। কেন বলেছিলাম জানি না। তারপর থেকে দেখলাম 2012 সালে একটা শিশু গ্যালারি প্রতিস্থাপিত হয়েছে। তো তখন ওই জিনিসটা আমার মাথার মধ্যে আসলো এবং আমি দেখলাম বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু কোনো পিলার নাই, এবং সেই পার্লামেন্টের একটি মাত্র পিলার, সেটি লাইব্রেরিতে রয়েছে এবং উপরে ছাতার মতো বিষয়, অর্থাৎ একটা নেশনকে ছাতার মানে ইউনাইটি বোঝাচ্ছে এই ছাতার মাধ্যমে। ওই ছাতা দিয়েটাকেই আমি বৃহৎ একটা কনসেপ্টকে পার্লামেন্ট নামে আমি একটা ন্যারো ডাউন করলাম। তখন থেকে ইউথ এবং পার্লামেন্ট, এবং এখনই সেটি চলছে। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ইউথদেরকে এই সোশ্যাল লিডারশিপের মাধ্যমে সচেতন নাগরিক করা, যার মধ্যে তারা দেশের সংসদীয় গণতন্ত্রের সাথে পরিচিত হয় এবং নিজেদের সমাজের প্রতি কন্ট্রিবিউশন করার জন্য কি কি দরকার সেটা নিয়েও যেন তারা প্রকার দক্ষতা অর্জন করতে পারে। এই জন্য ইউথ পার্লামেন্টের যাত্রাটা আমরা এইভাবে শুরু করি। আচ্ছা, এবং এখনো আপনারা সেই কাজগুলো করে চলেছেন যেন বাস্তবে সেই সংসদে তরুণরা অংশগ্রহণ করতে পারে, সেই প্রচেষ্টাটি আপনাদের চালিয়ে যাচ্ছেন আপনারা। একটু আমি আপনার অ্যাওয়ার্ডগুলো নিয়ে জানতে চাই। আপনি ডায়না অ্যাওয়ার্ড এবং আরও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড আপনি গ্রহণ করেছেন। আবার আপনার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, নিশ্চয়ই তিনি আছেন এবং আজকের প্রোগ্রামটাও দেখছেন। মায়ের অনুভূতি, একই সঙ্গে আপনার অনুভূতি জানতে চাই। আমার অনুভূতি, আই এম শকড। আর ডায়না অ্যাওয়ার্ড যে বিষয়টি, সেটা পুরোপুরি ইউকে রয়্যাল ফ্যামিলির, প্রিন্সেস ডায়নার তার ছেলেরা এটিকে অপারেট করেন। তো আমি আমার ইউথ পার্লামেন্টের জন্যই আমি আজকে সরকার তানভীর আহমেদ। আচ্ছা, আমার এই ইউথ পার্লামেন্টটাই আমাকে চিনিয়েছে যে আমি সরকার তানভীর আহমেদ, এবং এই ইউথ পার্লামেন্টের কাজটাই আন্তর্জাতিকভাবে তারা এটিকে পারমিট করেছে যে না, আমি এই অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত। এবং ডায়না অ্যাওয়ার্ড আপনারা সবাই জানবেন, এটা পৃথিবীর অন্যতম যুব অ্যাওয়ার্ডদের মধ্যে সেরা একটি অ্যাওয়ার্ড। সেটি আমার কাছে জয়পুরহাটের মতো, যেহেতু ভাইয়া বললেন জয়পুরহাটের মতো জায়গা থেকে, এটা আমার জন্য একটি শ্রেষ্ঠ অর্জন। এবং অবশ্যই আমার সবাই, আমার স্কুল, আমার কলেজ, বিশ্ববিদ্যালয়, আমাদের জেলা, আমার পাড়া বা মহল্লা বা এলাকা, সবাই কিন্তু জানাজানিটা হয়ে গেল যে তানভীর আহমেদ কিছু একটা করেছে। এবং যে খুশির কথা বললেন, আমার মা, আমার ফ্যামিলি, বোন সবাই আনন্দিত হয়েছে।
এবং আমি এবং আমার ইউথ পার্লামেন্টের সদস্যরা যে এত খুশি, এবং ওই মুহূর্তটা আমি বলার কোনো ভাষা নাই যে আসলেই আমি একটা অ্যাওয়ার্ড অর্জন করেছি। কিন্তু অ্যাওয়ার্ড অর্জনের জন্য কোনো কিছু করা, এটি আমি করিনি। আমার লক্ষ্য কোনোদিন অ্যাওয়ার্ড অর্জন ছিল না, এটা কি বাড়তি পাওনা হয়ে গেছে আর কি। সত্যি তাই, তরুণদেরকে নিয়ে ভাবনাই ছিল আপনার আসলে মূল উদ্দেশ্য। এবং তরুণদের নেতৃত্বে উৎসাহ দিতে আপনি কোনো ধরনের প্রশিক্ষণ বা তাদের জন্য কোনো অ্যাডভাইস বা কি আসলে আপনার জায়গা থেকে করণীয় করেছেন একটু শুনি ছোট্ট করে। ছোট করে আমি বলছি, আমাদের ইউথ পার্লামেন্টে আমরা গ্লোবালি আমরা কন্ট্রিবিউশন করছি। আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা আমার তরফ থেকে, এবং এটা অলরেডি কপিরাইটেড করা, সুতরাং এটা কেউ নিতে পারছে না, আমার ডিফারেন্ট। তো আমরা ইউথদের বিশ্বের বিভিন্ন 25টা দেশের ইউথদেরকে আমি কানেক্ট করেছি, এবং আমরা প্রতীকী সার্ক শীর্ষ সম্মেলন আমরা আয়োজনটা করি ভার্চুয়ালি, যাতে করে তারা নিজেদেরকে সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসেবে করতে মানে বুঝতে পারেন। ইন্টারন্যাশনাল উইমেন হাব হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, সেটি হাব রয়েছে, এবং আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে নিয়ে আমরা কাজ করি এবং প্রশিক্ষণগুলো আমরা দেই। বাংলাদেশে যদি আমি বলতে চাই, বাংলাদেশে আমরা সামাজিক কাজের মধ্যে আমরা করি, বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি, তারপর আমরা শীতবস্ত্র বিতরণ আমরা করেছি, আমরা প্রতি সময় থাকে, ইফতারিতে খাদ্য বিতরণ আমরা করেছি। আর সবচেয়ে ডিফারেন্ট কাজ যেটা আমরা করেছি, যেটা কোনো বাংলাদেশে জয়পুরহাট কেন্দ্রিক কাজটা হয় না, আমরা বাংলাদেশ কেন্দ্রিক। জি, বাংলাদেশ কেন্দ্রিক, এবং বিদেশিরা বিভিন্ন কাজ করে, কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক আমি আপাতত মানে কন্ট্রিবিউশনগুলো ফোকাসে আনছি। কিন্তু আপনার ইউথ পার্লামেন্ট তো ইন্টারন্যাশনালি কাজ করছে, মানে ইন্টারন্যাশনালি যেন তরুণরা সংসদে বাস্তবে অংশগ্রহণ করতে পারে। আমি একটু এই জায়গা থেকে জানতে চাই, প্রাপ্তি বলবো কিনা জানি না, এখনো পর্যন্ত কেউ তাদের অবস্থান তৈরি করতে পেরেছেন কিনা ইন্টারন্যাশনালি, সংসদের যে বিষয়টা, সংসদে বাস্তবে অংশগ্রহণ করা তরুণরা সেক্ষেত্রে। আচ্ছা, আমাদের ইউথ যারা রয়েছেন, আপনি যে কথাটা বললেন, আমরা তাদেরকে জাস্ট খালি একটা গাইডলাইন দিতে পারি, বিষয়টা এরকম, বিষয়টা ওরকম। সবাই তো আসলে একরকম হয় না, কিন্তু আমি দেখেছি অনেক প্রতিভাবান রয়েছে যারা অ্যাপ্লাই করে, যারা আমরা তাদেরকে বলেছি তুমি ইউথ, কিন্তু তুমি নিজেদের তোমার এলাকার এমপি হিসেবে ভাববা। তো একজন এমপির কাছ থেকে তুমি যেটা প্রত্যাশা করো, তুমি যদি সেই আসনে বসো, তাহলে তুমি কি করতা, সেই জিনিসটা তুমি তোমার মানুষদের সাথে করো। তখন থেকে আমি দেখি যে হ্যাঁ, আমাদের ইউথরা আসলে কাজগুলো করছে, এবং তারা অনেক সময় ছোট মানুষ হলেও তারা মনের অজান্তেই তারা অনেক সময় বলে ফেলতো, আমি জানতাম যে ভাই আমি আমার এলাকা থেকে একদিন এমপি ইলেকশন করার আমার ইচ্ছা আছে। এটা আমার একটা সফলতা, যে অন্ততপক্ষে তারা বলেছে। এটা আমার একটা আসলে একটা টেস্ট তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা, সেটাই আপনারা করছেন, এবং পরবর্তীতে আসলে সে তার আগ্রহ নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবে কিনা সেটা নির্ভর করছে তার উপর। কিন্তু আপনার সম্পর্কে আমরা এখন যেটা জানতে চাইবো, যে ইউনেস্কোর মাস্টার ট্রেনার হিসেবে আপনার ভূমিকা কি ছিল? জি, আজ ইউনেস্কো থেকে একটি ট্রেনিং আয়োজন করা হয়, যেটা SDG 16 পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনকে সাপোর্ট করে এগেইনস্ট কোহেশনস উইথ ইউথস। তো সেখানে আমি একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানাই, সেই সংগঠনের আমন্ত্রণে আমি ইউনেস্কোর মাস্টার ট্রেনার এই যে ট্রেনিংটা, সেটাতে আমি অংশগ্রহণ করি, এবং দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন এশিয়ার বিভিন্ন আশপাশের আমাদের অঞ্চল থেকে বিভিন্ন প্রশিক্ষণার্থী ছিলেন, এবং ইউনেস্কো সেন্ট্রাল অফিস থেকে এটিকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং আমাদেরকে সেখানে জানানো হয়েছে শিক্ষা এবং সংস্কৃতি, সেটার সাথে আমাদের সমাজ বা আমরা যে যে অঞ্চলে কাজ করছি, যেভাবে কাজ করছি, তাদেরকে কিভাবে করে শান্তির দিকে নিয়ে আসা যায়, সহিংসতা নয়, সমাজের শান্তিতে কিভাবে করে কন্ট্রিবিউট করা যায়, তাদের দায়িত্বগুলো কি কি, এবং সব অ্যাক্টিভিটিসগুলো ভিন্ন ছিল, এবং সিমুলেশন বেসড এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের মাধ্যমে তারা করেছে। এবং যখন আমরা শেষ করলাম, তারা আবার আমাদেরকে টাস্ক দিয়েছে, এবং সেই টাস্কটা আমি সম্পূর্ণ যখন আমরা করি, এবং তারপর অফিসিয়ালি তারা সার্টিফাইড করে যে না, ইউ আর দ্য মাস্টার ট্রেনার ইউনেস্কো অফিসিয়ালি। এত কাজের পাশাপাশি আপনি বইও লিখছেন, বিষয়টা কিন্তু অসাধারণ, কারণ শিক্ষকতাও করেছেন। এই যে মানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কালচার সবকিছু যে নিজের মধ্যে ধারণ করার একটা আপ্রাণ প্রচেষ্টা আপনার, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এবং আপনার বই নিয়ে একটু শুনতে চাই, আপনার ইউথ এক্সপেন্ডেশন অফ পার্লামেন্টারি অ্যাডভেঞ্চার্স যে বইটা, আমরা একটু সেটা নিয়ে শুনি। জি, এটা আমি বলতে চাই, এবং সেই সাথে আরেকটা আমি ভুলে গিয়েছি, আমি একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল রেফারি। আমরা সেটাই বলছিলাম যে সেটাও রেফারি, এটা আমি বলে রাখতে চাই। সবকিছুতেই আছে। আর আমার বইটা, হ্যাঁ, আমি বই লিখেছি, যেমন আপনি শুরুতে বললেন যে প্রস্তুতি কেমন ছিল আমার স্কলারশিপের জন্য। তো আসলে এই বইটা আসলে আমাকে অনেক হেল্প করেছে সব গবেষণার সাথে সাথে। এই বইটা একটি খুব ভিন্ন মাত্রার একটি বই। এই বইটার মধ্যে দিয়ে আমি লিখেছি ইউথদের জন্য যে তারা কিভাবে সহজে
সংসদের নিয়ম কানুন কি, সংসদের যাত্রাটা কোথা থেকে শুরু হলো, সেই গ্রিস থেকে বাংলাদেশ আমি যদি বলি কিভাবে করে যাত্রাটা শুরু হয় পার্লামেন্টের, তো সেখানে লেখা রয়েছে। এবং একজন ইউথ যেন সংসদের ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে পারে, বুঝতে পারে। যেমন আমরা যদি বলি স্পিকারের পেছনে একজন থাকেন নৌবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বসে থাকেন, অনেকে বুঝতে পারে নিরাপত্তার জন্য, কিন্তু আসলে তার কাজ কি, সার্জেন্ট অ্যাট আর্মস তার একটি কাজ রয়েছে, ঠিক আছে। স্পিকার যদি কোনো সংসদ সদস্যকে মনে করেন সংসদ থেকে বাইরে যেতে বলবেন, তো তার কাজ সেটিকে ইমপ্লিমেন্ট করা। তারপর সংসদের বিভিন্ন ইন্টারেস্টিং যে ফ্যাক্টগুলো খুবই সহজ ভাষাতে আমি সেখানে উপস্থাপন করেছি, যাতে করে আমাদের ইউথরা এবং ইন্টারন্যাশনাল ইউথরা, ইংরেজিতে বইটা লেখা, তারা যেন খুব সহজে এই বিষয়টাকে ধারণ করতে পারে। এই বইটার আরও 2টি খণ্ড বেরোবে, প্রথম খণ্ড সম্পন্ন হয়েছে আর বাকি 2 খণ্ডের কাজ চলমান চলছে। গবেষণা কি এটি নিয়েই চলছে? না, আমার গবেষণাটা হচ্ছে সাস্টেইনেবল কনজাম্পশন অ্যান্ড ওয়েলবিং ডেভেলপমেন্ট। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা এমনভাবে খাবো আমরা যাতে করে অপচয় যেন সেরকম না হয়, এবং আমাদের যাতে পরবর্তী প্রজন্ম, যেহেতু 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে অনেক স্কাইস্ক্র্যাপার হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে এবং আমাদের ল্যান্ড কমে আসতেছে, তো সেই জায়গাটাতে আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা কি উপহারটা দিতে পারছি, এবং সেই বিষয়টা নিয়ে আমার গবেষণা, যাতে করে আমাদের ভোগ এবং আমাদের যে কোয়ালিটি অফ লাইফ সেটা যেন আমাদের ইনক্রিজ হয়। তো সেটা নিয়েই আমি গবেষণাটি করছি। আমাদের রিসার্চের থিম এটা, মানে পিএইচডির গবেষণা তো করছেনই। যদি বলি যে গবেষণা নাকি প্রকাশনা, কোনটাকে এগিয়ে রাখবেন? আমি গবেষণাকে এগিয়ে রাখবো। আমি অবশ্যই গবেষণাকে এগিয়ে রাখবো। অনেকে বলে সাইটেশন কত হলো, অনেকে বলে কোন জার্নাল, অনেকে বলে ইমপ্যাক্ট ফ্যাক্টর কত। আসলে এই বিষয়গুলোর দিকে আমি ফোকাস দিই না, কারণ আমাকে গবেষণাটা করা দরকার, আমার কাজটা আগে পরিপূর্ণ হওয়া দরকার, এবং তারপরেই না আমি পাবলিকেশনটা করতে পারবো। তো আমি গবেষণার দিকেই নতুনত্ব খোঁজার এবং সমস্যার সমাধানের দিকেই মূলত আমার একটি, এবং সামনে অনেক দিন আছে, অবশ্যই আপনার এই কাজগুলো সুন্দরভাবে আপনি এগিয়ে গুছিয়ে করবেন। আমাদের শুভকামনা তো থাকবেই। সাকি, আজকে আমাদের যিনি অতিথি ছিলেন তিনি কিন্তু অনেক গুণে গুণান্বিত, তার একটি গুণ অন্তত যদি একটু শোনা যায় শেষের দিকে, তুমি কি বলো? হ্যাঁ, আমরা একটু জানতে চাই। আমরা যেটা জেনেছি, আপনি তো সংস্কৃতি মনাও, আসলে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে তো ছোটবেলা থেকেই ছিলেন, আপনি গানও করতেন। 2 লাইন গান শুনবো, তারপর আমরা শেষ করবো, এবং একই সঙ্গে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনি বাংলাদেশের ইউথদের নিয়ে কাজ করছেন, এটি খুবই চমৎকার একটি বিষয়। জি, আসলে আমি সঙ্গীত শিল্পী না, কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আবার রাশিয়ান ভাষা শিখেছি, সেখানে রাশিয়ান ভাষা গানটাও জানি, চাইনিজও জানি, কিন্তু আমার বাংলা ভাষা আমার ভাষা, এবং আমার পছন্দের ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। সো আমি তো প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু আমি 4 লাইন একটি গান গাওয়া যেতে পারে। আমি খালি গলায়, দুঃখিত, মার্জনা করবেন সবাই। আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও। বাহ, চমৎকার। তরুণদের জন্য আপনি একজন আইকন হয়ে থাকেন, একজন আদর্শ হয়ে থাকেন, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দর্শকদেরকে, আপনাদের দুজনকে অবশ্যই, এবং সেই সাথে মাছরাঙ্গা টেলিভিশনকে আমাকে আজকে রাঙা সকালে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।